ভেরি গুড আফটারনুন। সাকসেসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ক্লাস। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে আমাদের যে মানে টোটাল কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস আছে, পলিটি ইজ আ ভেরি ক্রুশিয়াল পার্ট। সেটা তুমি এসএসসির জন্য প্রিপেয়ার করো, ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার করো, গ্রুপ ডির জন্য প্রিপেয়ার করো, যে কোনো ধরনের এক্সামের জন্য স্টার্টিং ফ্রম ইউপিএসসি টু গ্রুপ ডি লেভেল। সো দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড আনইন্টারেস্টিং পার্ট। সেই জন্যই আমি তোমাদের কাছে এসেছি সেই কাজটাকে আরো বেশি সিম্পলিফাইড, ইজি এবং ইন্টারেস্টিং করে তোলার জন্য। সো লেটস সি। তো ইন্ডিয়ান পলিটি অনেকে অনেক রকম বই পড়ো, তোমরা বিভিন্ন কোচিং সেন্টারের নোটস পড়ো, যাই পড়ো না কেন, ডিডি বসু পড়ো বা লক্ষ্মীকান্ত পড়ো, ব্যাকগ্রাউন্ড অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার থাকে না। ওকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা ভাস্ট এন্ডলেস পোর্শন। তো সেটাকে যদি আমরা মেথোডোলজিক্যালি এবং সিস্টেমেটিক্যালি না পড়ি, তাহলে কখনোই আমাদের সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা বা হোল্ড তৈরি হবে না। আর আমরা কিভাবে পড়বো? আমরা গল্পের ছলে পড়বো। আমরা ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করব, কিভাবে কনস্টিটিউশন এলো, কি কি মেকানিজম হয়েছিল, এবং হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস দ্যাট হ্যাজ টেকেন প্লেস ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম। সো বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর আস। দেখা যাক, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশন। আমরা যে এই যে ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বো, কনস্টিটিউশনটা কি তোমরা সবাই জানো, যারা বিভিন্ন আলাদা আলাদা বোর্ড থেকে পড়েছো বা পলিটি পড়েছো বা হিস্ট্রি পড়েছো, কনস্টিটিউশন সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া আছে। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন ইজ আ সেট অফ রিটেন রুলস, আ সেট অফ রিটেন রুলস। ওকে, set of written rules. So set of written rules, okay, on the basis of which a nation is governed. একটা দেশকে পরিচালনা করার জন্য যে সমস্ত লিখিত আইন কানুনগুলো থাকে, সেটাই হচ্ছে কনস্টিটিউশন। পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন কনস্টিটিউশন আছে, আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে পৃথিবীর সব থেকে লংগেস্ট এন্ড লার্জেস্ট কনস্টিটিউশন। সেই জন্য আমরা পড়তে গেলেও সেটা বুঝতে পারবো যে এই যে কন্টিনিউয়াস গ্রোথটা, গ্র্যাজুয়াল গ্রোথটা, এটা একটা দীর্ঘ দিনের প্রসেস। ওকে, এই প্রসেসটা শুরু করতে গেলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। ফ্রম 1600, 1600 থেকে আমরা 1950, 26 জানুয়ারি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়বো। অলমোস্ট 350 বছরের। এই 350 বছরের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার সাথে সাথে সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে বিভিন্ন সময়ে যে ল অ্যান্ড অর্ডার গুলো এসেছিল, সেটা কিভাবে সোসাইটিকে ইম্প্যাক্ট করে, ঠিক আছে, এবং ব্রিটিশ রুল কিভাবে ইনফ্লুয়েন্সড হয়, টাইম টু টাইম তারা কি ধরনের ল ইন্ট্রোডিউস করে, দ্যাট ইজ আওয়ার মেন কনসার্ন। এই কনস্টিটিউশনের যে ব্যাকগ্রাউন্ড, ইট ইজ বেসিক্যালি ডিভাইডেড ইনটু টু পার্ট, দুটো ভাগে ডিভাইডেড। একটা হচ্ছে 1757 টু 1857, and the second part 1858 to 1950, 26 জানুয়ারি। এই যে টাইমটা ছিল, এই টাইম ফ্রেমটা তখন কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করেছে। আর 1858 to 1950, this is the time when royal crown or the queen of England, royal crown or the queen of England has ruled, মানে ইংল্যান্ডের রানী রুল করেছেন এই টাইম পিরিয়ডের মধ্যে, আর এই সময়টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করে গেছে। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের আজকের মেন কনসার্ন হচ্ছে আমরা জানবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল, কোম্পানি মিনস হোয়াট, কোম্পানির ফাংশন কি ছিল, অবজেক্টিভ কি ছিল। আমরা কোম্পানি বলতে সবার একটা আইডিয়া আছে, কোম্পানি কিছু গ্রুপ অফ মেম্বার্স বা গ্রুপ অফ ডিরেক্টর দে ফর্মস অ্যাজ পার দ্য কোম্পানি লস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এর যে নেচার আর আজকের ডেটে কোম্পানি লাইক রিলায়েন্স আর আদানি, দেয়ার নেচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দুটো কোম্পানির নেচার কিন্তু আলাদা। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের দ্বারা প্যাট্রোনেজ পেয়েছিল বা কাদের দ্বারা পৃষ্ঠপোষকতা পেয়েছিল, সেটা হচ্ছে তৎকালীন ইংল্যান্ডের যে সমস্ত সিভিল সার্ভেন্ট ছিল, সিভিল সার্ভেন্ট অ্যান্ড দ্য রয়্যাল সাপোর্টার্স। রয়্যাল সাপোর্টার্স মিনস যারা সেই সময় ইংল্যান্ডের কুইনের সাপোর্ট পেয়েছিল, তারা কি করত, এই সাপোর্টটা পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্ম হয়েছিল কবে, 1600-এ, 1600-তে। 1600-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড হওয়ার পর তারা
বিভিন্ন দেশে নিউ ট্রেড রুট শুরু করতে চেয়েছিল। আমরা যতদূর জানি যে ইন্ডিয়া সঙ্গে যে ল্যান্ড রুট ছিল বা ল্যান্ড কানেক্টিভিটি, সেটা ইউরোপের সাথে ছিল না। ঠিক আছে, সি কানেক্টিভিটি, ল্যান্ড কানেক্ট মানে সি ডাইরেক্ট কানেক্টিভিটি ছিল না, যেটুকু কানেক্টিভিটি ছিল থ্রু আরাবিয়ান কান্ট্রিজ। আরবরা কি করতো, ভারতবর্ষে আসতো, তারা ব্যবসা বাণিজ্য করতো, ভারত থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে গিয়ে ইউরোপে বা ইংল্যান্ডে বিক্রি করতো। এবং তারা বিভিন্ন সোর্স থেকে তারা জানতে পারতো যে ভারতবর্ষ নামক একটা দেশ আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কোথাও ইন্ডিজ, কোথাও ইন্ডিয়া, এই টার্মগুলো ইউজ হয়েছে। এমনকি আমরা যদি তোমরা কেউ ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হও, দেখবে উইলিয়াম শেক্সপিয়ার বিভিন্ন জায়গায় ইন্ডিজ বা ইন্ডিয়ার টার্ম ইউজ করেছে। ওকে, মার্চেন্ট অফ ভেনিস অ্যাক্ট 1-এও পাবে। তাহলে এলিজাবেথান পিরিয়ডে বিভিন্ন পোয়েটদের লেখাতেও কিন্তু আমরা ইংরেজির টার্ম পাই। কেন? বিকজ দিস ওয়াজ কল্ড অ্যাজ সোনে কি চিড়িয়া। ওকে, মিনস ইন্ডিয়া এত রিসোর্স ছিল। আমি আরো পরে, ঠিক আছে, ইম্পিরিয়ালিজম পলিসি যেদিন পড়াবো সেদিন আমি তোমাদেরকে দেখাবো তারা কিভাবে ইন্ডিয়াকে প্লান্ডার করেছে আর ওদের ইকোনমিক বেনিফিটকে এনশিওর করেছে। তো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা রয়্যাল সাপোর্ট পেল ইংল্যান্ডের অথরিটিজের কাছ থেকে, এরা কি করছিল, এরা তারপরে বিভিন্ন দেশগুলোতে এদের কলোনি এস্টাবলিশ করতে শুরু করে। সো দিস ওয়াজ দ্য পিরিয়ড অফ কলোনিয়াল রুল। এই সময় কি হয়, কলোনিয়াল রুল শুরু হয়। এবং ভারতবর্ষেও পৌঁছায় ব্রিটিশরা, যদিও 1498-এ প্রথম ভাস্কো দা গামা ভারতবর্ষে পৌঁছেছিলেন। এবং এই ভাস্কো দা গামা পৌঁছানোর থেকে কি হলো, সি রুটের মাধ্যমে ভারতে পৌঁছানোর একটা রাস্তা খুঁজে পেল ব্রিটিশরা, ঠিক আছে, বা অন্যান্য ইউরোপিয়ানসরা। অ্যান্ড ফাইনালি যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো, এসে তাদের মেন টার্গেট কি ছিল, আমরা যদি ইন্ডিয়া ম্যাপের এই যে লোয়ার পোর্শনটা দেখি, একদম এই নিচের পোর্শনটা, সাউথের যে স্টেটগুলো ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট, এই এরিয়াগুলোতে ওরা একটা হিউজ কন্ট্রোল এস্টাবলিশড করে। কিভাবে? ফ্রেঞ্চ আর ব্রিটেনদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেটাও আমরা হিস্ট্রিতে পরে ডিটেলে পড়বো, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন টুডে। কিন্তু এই সময় যে পাওয়ার গেইন করেছিল, সাউথে কন্ট্রোল করার পর ইস্টে আসে। এবং এই সময় আমাদের মনে রাখতে হবে যে ফ্রেঞ্চ গভর্নমেন্ট, ফ্রেঞ্চ জেনারেল ছিলেন ডুপ্লে। ফ্রেঞ্চ গভর্নমেন্ট ছিল একটা সরকারি কন্ট্রোলড, মানে গভর্নমেন্ট কন্ট্রোলড একটা অর্গানাইজেশন, বা এদের যে ইম্পিরিয়ালিজম পলিসি ছিল সেটা সম্পূর্ণরূপে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। অন দ্য কন্ট্রারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল, ইট ওয়াজ আ প্রাইভেট অর্গানাইজেশন। ঠিক আছে, আমরা যখন সাউথের হিস্ট্রি পড়ি তখন আমরা দেখতে পাই যে কিভাবে এই লড়াইটা শুরু হয় ফ্রেঞ্চদের সাথে ইংরেজদের। এবং যখন ডুপ্লে তার স্কিল দিয়ে সাউথকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাকফুটে চলে গেছিল, তখন আমাদের মুম্বাই ইস্ট ইন্ডিয়া হাউসে দেয়ার ওয়াজ আ মিটিং গোয়িং অন। এবং সেই মিটিং এ যখন বড় বড় অফিসার্সরা মিটিং করছিলেন, দেয়ার ওয়াজ সামওয়ান হু ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। জানো সেটাকে? রবার্ট ক্লাইভ। হি ওয়াজ দ্য কুক অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাঁধুনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাঁধুনি ছিল, তখন তিনি he just raised his hand and he just said that I can handle the situation. এই যে একটা টার্মোয়েল শুরু হয়েছিল ইংলিশদের সাথে ফ্রেঞ্চদের, তখন তিনি দায়িত্ব নেন এবং তারপর তাকে বেঙ্গলের গভর্নর করে পাঠানো হয়। 1757 বেঙ্গলের গভর্নর হিসেবে তাকে পাঠানো হয়। বেঙ্গলের গভর্নর করে যখন পাঠানো হয়, তখন বাংলায় কে রাজ করছিল? বাংলায় তখন নবাব রাজত্ব করতেন, নবাব সিরাজদৌল্লা। আর এটাও আমাদের ভুললে চলবে না যে বাংলার যিনি নবাব, তিনি বেঙ্গল, বিহার অ্যান্ড ওডিশা, এই তিনটে এরিয়াকে তিনি কন্ট্রোল করতেন। ওডিশা, তাহলে বাংলার নবাব মানে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তারাতে একটা বিস্তীর্ণ এলাকা ছিল, তার সাথে সাথে তার আর্থিক সোর্স অফ ইনকাম ছিল। সেখান থেকেই শুরু হয় এই নতুন পলিটিক্যাল কনস্পিরেসি বা পলিটিক্যাল একটা টার্ময়েল। 1757-তে যখন ব্যাটল অফ পলাশি হয়, ব্যাটল অফ পলাশি তোমরা সবাই জানো যে কিভাবে কনস্পিরেসি হয়েছিল। নবাবের যত সভাসদ ছিলেন, যত কাছের মানুষ ছিলেন, তারা সবাই ব্রিটিশদের কাছ থেকে টাকা খেয়ে বা ব্রিটিশদের কাছ থেকে
বিভিন্নভাবে তারা ইনফ্লুয়েসড হয়ে গেছিলেন। আর ফ্রেঞ্চরা ভারতবর্ষে নিজেদেরকে যে জায়গাটা তৈরি করেছিল, দে ওয়ার নট দ্য রুলার অফ ইন্ডিয়া, দে ওয়ার নট আ বিজনেসম্যান হু কেম টু ইন্ডিয়া ফর বিজনেস। তারা কি হয়েছিল, দে আর প্লেইং দ্য রোল অফ কিং মেকার। সেম থিং দে ডিড উইথ বেঙ্গল। বেঙ্গলে যখন রবার্ট ক্লাইভ আসেন, এসে কি করে, তিনি যত এই নবাবের কাছের লোক ছিল যারা নিজেরাও ক্ষমতার প্রতি প্রচন্ড লোভী ছিল, তাদেরকে বলে যে পরবর্তী রাজা কে হবে, অ্যান্ড মির্জাফর হাত তুলে তার সম্মতি জানায় হুজুর বলে। তখন কন্ট্রাক্ট কি হয়, যে ব্যাটল অফ পলাশিতে তার নবাবের যত কাছের মানুষ আছে তারা সবাই সরে যাবে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালি হয়েছিল তাই। 1757 23শে জুন, 23rd জুন সকাল 7টার সময় যুদ্ধ শুরু হয়। বিকেল হতে না হতে যুদ্ধ শেষ, নবাব পরাজিত। কেন? কারণ যে পরিমাণ সৈনিক নিয়ে তারা এসছিল, রবার্ট ক্লাইভ আর নবাবের যে পরিমাণ সৈন্য ছিল, তারা যদি একটা করে পাথর ছুঁড়ে মারতো, তাহলে রবার্ট ক্লাইভ এবং তার সমস্ত ফোর্স ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু সেটা হলো না। কেন? কারণ নবাবের যত কাছের মানুষ ছিল তারা বিট্রে করে এবং 1757 ব্যাটল অফ পলাশি হেরে যায়। এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে রাখি, 1757 23শে জুন পলাশি যুদ্ধ হেরে যাওয়ার পর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে রবার্ট ক্লাইভ, সে শুধু কম্পেনসেশন নিয়েছিল 60 লাখ, 60 লক্ষ টাকা, 60 লাখ কম্পেনসেশন, ওয়ার ইন্ডিমিটি, যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 60 লক্ষ টাকা নিয়েছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ আ হিউজ সাম অফ মানি, যেটা ইন্ডিয়ার রয়্যাল ট্রেজারি থেকে গেছিল। এর পরবর্তীকালে অনেকেই তোমরা জানো না, 1760 ব্যাটেল অফ কাটোয়া। যদি কেউ কাটোয়া থেকে থাকো, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ফর ইউ টু নো। কাটোয়া গিরিডি উদয়নালা 1760 সালে হয়েছিল নবাবদের সাথে। যদিও ইতিহাসে বহু জায়গায় এটাকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ যুদ্ধটা খুব স্বল্পস্থায়ী ক্ষণস্থায়ী ছিল। এরপর 1764 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1764 ব্যাটল অফ বক্সার, বিহারের বক্সারে যুদ্ধ হয়। কেন? কারণ 1760 আস্তে আস্তে মির্জাফরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তার আর দেওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না, হি ওয়াজ রানিং আউট অফ মানি। এবং সেই সময় কি হয়, নতুন রাজা নির্বাচিত হয় মীর কাসেম। মীর কাসেম খুব স্বাধীন চেতা ছিলেন এবং তিনি তার ক্যাপিটালটাকে চেঞ্জ করে বিহারে নিয়ে চলে যান, মুঙ্গেরে। তার ফলে কি হয়, ইংরেজরা তখন ডেকে আনে কাদেরকে, এই যারা নবাবের কাছের লোক ছিল এবং নবাবকে, এবং তাকে জানতে চায় যে তোমাদের শত্রুকে। তখন নবাব বলে আমি জাস্ট নিজের সেলফ ডিফেন্সে ক্যাপিটাল শিফট করছি। কিন্তু এইখান থেকেই পরবর্তী যুদ্ধের দামামা বেজে ওঠে 1764-এ, যেটা ভারতীয় ইতিহাসের একটা স্ট্রং চেঞ্জ, একটা পার্মানেন্ট চেঞ্জ নিয়ে আসে। কারণ কি, তোমরা অনেকেই দেখেছো যে মাধ্যমিকে কেউ 90% পেলো, সেটা হচ্ছে ব্যাটল অফ পলাশি। সেই পার্সেন্টেজটাকে রিটার্ন করে এইচএস এ 98% পেলো, জয়েন্টে ভালো র্যাঙ্ক করলো, মিনস ব্যাটল অফ বক্সার। ওকে, তাহলে এই যে সাকসেসটা শুরু হলো পলাশির মাধ্যমে, দ্যাট গট আ স্ট্রং বেস আফটার দ্য ব্যাটল অফ বক্সার। বক্সারের যুদ্ধের পর তারা একটা স্থিতিশীল একটা গ্রাউন্ড পেয়েছিল, যেখান থেকে তারা পরবর্তী রাজত্বটাকে নিজেদের কায়েম করতে পারে। এই যে কন্ডিশনটা হলো, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি হলো, ইংল্যান্ডের রানীর কি হলো, সেগুলো তো আমাদের জানতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় যত শাসক ছিলেন, যত ইম্পর্টেন্ট অফিসার ছিলেন, তারা সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে যায়। এবং একটা তথ্য থেকে জানা যায় যে এই সময় যত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসার ছিল, তারা লন্ডনে যারা রিটায়ারমেন্ট নিয়ে যেত, তারা বড় বড় এস্টেট কিনে তারা আরাম করে ল্যাভিশলি লাইফ লিড করতো। এবং একটা তথ্য থেকে এটাও পাওয়া যায় যে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন সেই সময় পৃথিবীর মধ্যে, মাইন্ডেড, ব্যক্তিগত সম্পত্তির মালিক সব থেকে বেশি ছিল রবার্ট ক্লাইভ, যে রবার্ট ক্লাইভকে পরবর্তীকালে সুইসাইডও করতে হয়েছিল। ওকে, যাই হোক, তো 1764 এর বক্সার হয়। 1764 এর এই যে বক্সার হলো, একদিকে কি হলো, নবাব, একদিকে মুঘল রুলার শাহ আলম, হি অলসো সাপোর্টেড। তাহলে শাহ আলম
নবাব অফ বেঙ্গল, এরা সবাই পরাজিত হলো। এটা শুধু পরাজয় ছিল না, স্বাধীন ভারতের সূর্য পার্মানেন্টলি আগামী 300 বছরের জন্য এর মাধ্যমে অস্তমিত হয়েছিল। ঠিক আছে, এরপরে 1765-তে ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটা বলে আজকের আমাদের টপিক এখানেই শেষ করব। এরপর থেকে আমাদের যে পার্টিকুলার টপিক দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটাকে আমরা আরো ডিটেলে বুঝতে পারবো। 1765-এ কি হয়, তখন শাহ আলম নিজের প্রাণ রক্ষার তাগিদে ব্রিটিশদের ডিমান্ডের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। ঠিক আছে, এবং তিনি দিওয়ানি রাইট দেন। দিওয়ানি মিন্স রাইট টু কালেক্ট ট্যাক্স কর। একটা সরকার বা একটা গভর্নমেন্ট বা একটা অর্গানাইজেশনের তার মেইন সোর্স অফ ইনকাম কি? ট্যাক্স কালেকশন। সে যত বেশি ট্যাক্স কালেক্ট করবে তত বেশি স্টেটের প্রসপারিটি হবে। এই 1765-এ যখন দিওয়ানি হয়, ওকে, নট অনলি দ্যাট, দে অলসো গট দ্য রাইট অফ নিজামাত মিন্স রাইট টু রুল, পলিটিক্যাল রাইট। দিওয়ানি মিন্স রাইট টু কালেক্ট ট্যাক্সেস। তাহলে নিজামাত, এখানে যদি বুঝতে অসুবিধা হয় আমি এখানে লিখে দিলাম নিজামাত অ্যান্ড দিওয়ানি। আর বাংলা, বিহার, উড়িষ্যা এই বিস্তীর্ণ অঞ্চলের ট্যাক্স কালেক্ট করা, সেই পরিমাণ, একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স বলছি, ব্যাটেল অফ পলাশির পর 1757 থেকে 60 পর্যন্ত এমন কন্ডিশন হয়েছিল যে 70 থেকে 80টা জাহাজে করে এখান থেকে সেই পরিমাণ রিসোর্স ইংল্যান্ডে কুইনের কাছে পৌঁছেছিল। ওকে, এবং সেই বিপুল পরিমাণ অর্থ সম্ভার থেকে এটা বোঝা যায় যে কি পরিমাণে তারা ভারতবর্ষের অর্থনীতিকে লুট করেছিল এবং নিজেদের সোশ্যাল ইকোনমিক প্রসপারিটিকে এনশিওর করেছিল। এই যে 1765-তে নিজামাত আর দিওয়ানি পায়, তার পরবর্তীকালে এই সময় কিন্তু একটা ইকোনমিক টার্ময়েল সৃষ্টি হয়। এবং এই সময় জেনে রাখবে 1 মিলিয়ন পাউন্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি লসে ছিল। যে কোম্পানিটা ভারতবর্ষ থেকে এত বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে যাচ্ছে, সেই কোম্পানিটা 1 মিলিয়ন পাউন্ড লসে ছিল। তখন একটা টার্ম মনে রাখবে, কুইড প্রো কুইড। এটা কি? এটা রোমান টার্ম। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছিল। যে কোম্পানি এত বিপুল পরিমাণ অর্থ লুট করছে, তাহলে সেই টাকাগুলো যাচ্ছিল কোথায়? সেই টাকাগুলো যাচ্ছিল সমস্ত এদের অফিসার্সদের কাছে। তখন কোম্পানি নিজেকে বাঁচানোর জন্য দে ওয়েন্ট টু দ্য কুইন অফ ইংল্যান্ড, রয়্যাল পার্লামেন্টের কাছে যায়। রয়্যাল পার্লামেন্ট বা ব্রিটিশ পার্লামেন্টের কাছে যায়। পার্লামেন্টের কাছে গিয়ে বলে, হুজুর আমাদেরকে বাঁচান, কোম্পানি তা না হলে দেউলিয়া হয়ে যাবে। সেই অবস্থায় কোম্পানি কি বলে? দে সাইন কুইড প্রো কুইড, মিন্স আমরা তোমাদের দায়িত্ব নিচ্ছি, এই 1 মিলিয়ন পাউন্ড যেটা লসে আছে কোম্পানি, আমরা সেটা দেব, বাট এরপর থেকে কোম্পানি কি করবে না করবে সেই দায়িত্বটাও, সেই অ্যাক্টিভিটিটাও আমরা মনিটর করব। এখান থেকেই শুরু কি হয়? রেগুলেটিং অ্যাক্টের ইতিহাস শুরু হয়। আর এখান থেকেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের জয়যাত্রা শুরু হয়। কিভাবে, কেন, কখন হয়েছিল আমরা পরবর্তী ভিডিওয়ে দেখব। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।